গভীর জঙ্গলে থাকতো এক শিয়াল। সে ছিল খুবই চালাক। সে রোদ আর গরমের কারণে তার খুব তৃষ্ণা পেল। তাই সে পানি পান করার জন্য নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। সেই নদীতে থাকতো এক হিংস্র কুমির। সে বেশ কিছুদিন ধরে খেতে পায় না। যেই না শিয়াল নদীতে পানি পান করার জন্য নদীতে নামলো, অমনি কুমির শিয়ালের পা কামড়ে ধরলো। কিন্তু শিয়াল যে খুবই চালাক, ব্যথা সহ্য করে বলল, আরে কুমির ভাই, আমাকে যদি খেতে চাও তাহলে আমার লাঠিটা না ধরে পাটা ধরো। আমি লাঠি ধরেছি? ধুর! এই বলে কুমির শিয়ালের পা ছেড়ে দিল। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচালে। শিয়াল জীবন বাঁচিয়ে উপরে চলে এলো। আমাকে খাবি তাই না? আমাকে? তোর মাথায় একটু বুদ্ধি নেই নাকি? আর কি না ছোটে এসেছে আমাকে খাবে বলে? কত শখ, মনে রাখিস আমি শিয়াল, তুই গায়ে গতরে বড় হতে পারিস, কিন্তু বুদ্ধির দিক থেকে আমি বড়। আমাকে খেতে হলে 7 জনম ধরে অপেক্ষা করতে হবে তোকে, তারপর গিয়ে যদি তুই আমাকে খেতে পারিস। শিয়ালের এই কথাগুলো কুমিরকে অনেক কষ্ট দিল। তখন সে মনে মনে বলল, আমি পানির সব থেকে শক্তিশালী প্রাণী, আর এই সামান্য শিয়াল আজ আমাকে অপমান করলো। যে করেই হোক, এই অপমান আমি বদলা নিবই নিব। আমি তোকে কিছুতেই ছাড়বো না। এই কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। কুমির প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ালকে কিভাবে শায়েস্তা করা যায় তা ভাবতে লাগলো। এদিকে শিয়াল কাঁকড়া খেতে খুবই ভালোবাসতো। তাই বর্ষার সময় কাঁকড়া খাওয়ার জন্য সে বিলে গিয়ে পৌঁছালো। কুমির দূর থেকে শিয়ালকে বিলে আসতে দেখে সে বিলের কাদায় এসে শুয়ে রইল। সে ভাবলো শিয়াল কিছু জানতে পারবে না, কিন্তু শিয়াল তো ভীষণই চতুর। বুঝতে পারলো যে কুমির নালার কাদায় রয়েছে। ও আচ্ছা, প্রতিশোধ নেওয়ার জন্য এই বেটা কুমির এতটাই উন্মাদ হয়েছে যে সে এখানে এসে পড়েছে। আয় বেটা শিয়াল, আজই তোর রক্ত মাংস খাবো। আরে কাদার ভেতর কোন মরা পড়ে আছে রে? আরে, এ আমাকে মরা ভাবছে। মারা হলে তো নড়ে চড়ে, কিন্তু এটা তো এখনো মরেইনি। না, এ বেটা এখনো জীবিত রয়েছে। আরে, তাহলে তো আমাকে নড়াচড়া করতে হবে। শিয়ালের কথা শুনে কুমির নড়াচড়া করতে লাগলো। তখন শিয়াল বুঝতে পারলো এটা সেই পাজি কুমির। কি হলো কুমির মশাই, আমাকে খাওয়ার জন্য তো এসেছিলে, কিন্তু পারলে না। এই বলে শিয়াল এক দৌড়ে তার গুহায় গিয়ে পৌঁছালো। কুমির এবারও শিয়ালকে না ধরতে পেরে আরো বেশি অপমানিত হলো। আরেকটা সুযোগের অপেক্ষায় থাকলো, কিন্তু অন্যদিকে শিয়াল ভীষণই চিন্তায় পড়ে গেল। যে করে হোক এই বজ্জাত কুমিরের একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে এ আমার বাঁচার মুশকিল করে দিচ্ছে। পরদিন সকালে শিয়াল জঙ্গলের ভিতরে গেল। তখন কুমির চুপি চুপি এসে শিয়ালের গুহায় বসে রইল আর শিয়ালের আশা অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শিয়াল খাবার খেয়ে তার গুহার ওখানে আসলো। সে দেখলো তার গুহার সামনে কার যেন পায়ের ছাপ। সেটা দেখে শিয়াল তখন বুঝতে পারলো তার গুহায় কুমির এসেছে। শিয়াল তখন ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর সে বলল, আরে আমার গুহা তো প্রতিদিন আমাকে দেখলে ওহো করে, কিন্তু আজ কেন ওহো করছে না? গুহা, গুহা, ও গুহা। আরে আরে, আমি এসেছি বলে মনে হয় গুহা উহু করছে না। তাহলে আমার উচিত উহু করা। গুহা। উহু। হে 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 হে, হা 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 হা। এবারও কুমির হেরে গেল আর শিয়াল জিতে গেল। এই বোকা কুমির, তুই আমার গুহায় এসে বসে থাকবি আর আমি তো জানতে পারবো না? মনে রাখিস, তুই ডালে ডালে গেলে আমি চলবো পাতায় পাতায়। ধ্যাত, আজও হেরে গেলাম। কুমিরের কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল কুমিরকে কিভাবে একেবারে শেষ করবে সেই চিন্তাই করতে লাগলো। অন্যদিকে কুমির ও শিয়ালকে মেরে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সে বিষয়ে ভাবতে লাগলো। একদিন কুমির এসে শুকনো ডালপালা ও কিছু পাতার নিচে এসে লুকিয়ে রইল।
এই রাস্তা দিয়ে শিয়াল প্রায়ই আসা যাওয়া করত। ওই দিন শিয়াল সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। তখন আচমকা একটা দমকা বাতাস এসে কুমিরের লেজ থেকে কিছু পাতা উড়ে গেল। শিয়াল জানতে পারলো কুমির শুকনো ডালপালার নিচে রয়েছে। বোকা কুমির, আজই তোর শেষ দিন। দেখ দেখ আজ আমি তোর কি অবস্থা করি। তুই আমার শত্রু, আর শত্রুকে ছাড়া কখনোই ঠিক না। শিয়াল তখন একটা লাঠিতে আগুন লাগিয়ে সেই শুকনো ডালপালার ভেতরে দিল, আর ডালপালা থেকে বোকা কুমির ছটফট করতে করতে মারা গেল। আর চিরদিনের মতো শিয়াল শত্রুর হাত থেকে রক্ষা পেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সময় জঙ্গলে গাছের কোঠরে এক শিয়াল থাকতো। সে ছিল খুবই চালাক আর অলস স্বভাবের। তো হঠাৎ একদিন আজ 2-3 দিন হলো কোনো খাবারই খায়নি। খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কি যে করি, যাই জঙ্গলের ওই দিকে, যদি কোনো ছোটখাটো পশু পাই তাহলে খাবো। এই বলে শিয়াল খুব কষ্টে জঙ্গলের এদিক ওদিক হাঁটতে লাগলো শিকারের সন্ধানে। আরে এতক্ষণ হয়ে গেল কোনো পশুই তো নজরে এলো না। শুধু গাছের ডালে পাখি দেখছি। পশু পাখি কি সব মরলো নাকি কি জানি, কিন্তু গাছের ডালে এসব পাখি তো আমি ধরতে পারবো না, কারণ আমি তো গাছেই উঠতে পারি না। আর যদি গাছে উঠতে পারতাম তবে আমাকে গাছে উঠতে দেখে বেটারা তো এমনিতেই পালাতো। কি যে করি এখন। কিছুক্ষণ এভাবে ঘুরতে ঘুরতে সে দেখলো একটা শিয়ালের দল বনের সেখান দিয়ে যাচ্ছে। তখন শিয়াল মনে মনে বলল, এদের পিছু পিছুই যাই, এরা যেখানেই শিকার ধরবে হয়তো আমিও সেখানেই শিকার পাবো। আরে আমার ভাগ্য তো আজকে খুবই ভালো। এই বলে শিয়াল ওদের পিছু পিছু হাঁটতে লাগলো। কিন্তু কিছুক্ষণ চলার পর শিয়ালের খুবই রাগ হলো, কেননা এই শিয়ালের দল শিকার করতে নয়, বরং শিকার ধরে খেয়ে তাদের ঘরের দিকে যাচ্ছিল। আরে এই বেটারা তো শিকার ধরে খেয়েই ঘরে ফিরছে। এদিকে খোদার জ্বালায় আমি চোখে সরিষার ফুল দেখছি। মনে করছিলাম আজ আমার ভাগ্যটা ভালো, কিন্তু না, আজ দেখছি আমার ভাগ্যটা ভীষণই খারাপ। আসলে প্রকৃত কথা এটা যে এই শিয়াল নিজের কোনো দিনই শিকারই করতো না। সব সময় সে অন্যের শিকারের ধান্দায় থাকতো, কখন তারা শিকার করবে। আর শিয়াল সেই ধরা শিকার নিজের করে নিবে আর তার পেট ভরাবে। কিন্তু আজ অন্য পশু ধরার শিকার তার হাতেই এলো না। শিয়াল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের নিচে গিয়ে দাঁড়ালো। তখন সে দূর থেকে এক আওয়াজ শুনতে পেল। সকাল থেকে তোমার কাণ্ড কারখানা আমি দেখছি। বলদ কোথাকার, এত কষ্ট করছো অন্যের ধরা শিকার খাওয়ার জন্য। অন্যের ধরা শিকারের প্রতি লোভ না করে এই কষ্টটা যদি তুমি শিকার ধরার পেছনে ব্যয় করতে, তাহলে হয়তো তুমি এতক্ষণে ক্ষুধার্তেই থাকতে না। লোভীদের মতো অন্যের ধরা শিকারের প্রতি লালসার দৃষ্টিতে তাকাও আর নিজের ভাগ্যকে দোষারোপ করো, তাই না? তোমার নিজের প্রতি কোনো আত্মবিশ্বাসই নেই নাকি? আরে সকাল থেকে আমার মেজাজটা এমনিতেই খারাপ, তুই আর আমার মাথাটা খাস না, বুঝলি? খোদার জ্বালায় আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হয়ে যাচ্ছ সেটা তো তোমার দোষেই, তাই না? তোমার স্বভাবটা দেখো। আরে শিকারটা তো ধরার চেষ্টা করো। আরে আমি সারাদিন ধরে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ছি। খোদার জ্বালায় মারা যায় যায় অবস্থা। আমার দ্বারা আর শিকার ধরা সম্ভব নয়, বুঝলি? আর তাছাড়া আমি শিকার কোথায় খুঁজবো? যদি কেউ আমাকে বলে দিত শিকার কোথায় আছে, তাহলে আমি নিজেই শিকার ধরে নিতাম। সত্যি বলছি, কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে সেটা খুঁজবো কিভাবে? ঠিক আছে, তুমি যদি ওয়াদা করো আজকের পর তুমি আর এমনটা করবে না, কসরত করে নিজের শিকার নিজেই ধরবে, তাহলে আজকে আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমি উড়ে গিয়ে দেখছি আর তোমাকে বলছি যে শিকার কোথায় আছে, কিন্তু সেটা ধরার তোমার কর্তব্য।
আরে আমাকে এমন দিনও দেখতে হলো যে এক কবুতর আমাকে জ্ঞান দিচ্ছে। শিয়ালের এই কথা শুনে কবুতর বলল, হ্যাঁ হ্যাঁ, কবুতরের কাছ থেকে তোমাকে জ্ঞান এজন্যই শুনতে হচ্ছে যে তুমি কোনো কাজই করো না। এখন বসে থাকার সময় নেই, সন্ধে হতে চললো। এখন বলো, তুমি কি শিকার ধরতে চাও? হ্যাঁ হ্যাঁ ধরবো, তুমি তাড়াতাড়ি দেখে আমাকে জানাও শিকারের সন্ধান। শিয়ালের কথা শুনে কবুতর সেখান থেকে উড়ে গেল। আর কিছুক্ষণ বনের এদিক ওদিক ঘুরে দেখার পর পুনরায় সেখানে ফিরে আসলো। আচ্ছা, শিকার এখানে 2 কিলোমিটার দূরে আছে। তোমাকে যা করতে হবে, এখান থেকে সোজা 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 চলে যাও, আর নদীর পাড়ে যে ঝোপঝাড় আছে সেখান থেকে ডানে যাবে, কিছু দূর গিয়ে বাঁয়ে যাবে, আর দেখবে সেখানে একটি বড় গাছ আছে, আর সেই গাছের নিচে খুব তাজা তাজা আর মোটা মোটা 2টি মুরগি আছে। কি কি বলছো কি তুমি? মুরগি? আরে কেউ এসো, আর মুরগি দুটাকে কেউ শিকার করো, আর শিকার করে আমাকে দিয়ে দাও। দেখো, তুমি আমাকে কথা দিয়েছো, মনে আছে তো? আমি তোমাকে শিকারের সন্ধান দিয়েছি, সেটা ধরা এখন তোমার কাজ, বুঝলে? আর একটা কথা মনে রেখো, যদি তুমি তা না করো তাহলে আমি আর কখনোই তোমাকে শিকারের সন্ধান দিব না। হাই হাই হাই, আমি কিভাবে শিকার করব? ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতেছি। এই বলে শিয়াল চলতে আরম্ভ করলো। কিছুক্ষণ চলার পর শিয়াল মুরগি দুটোকে দেখতে পেল। তার জিভে পানি চলে এলো, কিন্তু যখনই তার এটা মনে পড়লো যে শিকার তাকে নিজেই করতে হবে, সে চিন্তায় পড়ে গেল। এভাবে কিছুক্ষণ দাঁড়ানোর পর সে দেখলো তার সামনে একটা শিয়াল। যাক, এই শিয়ালটা যদি মুরগি দুটোকে দেখে তবে সে তার শিকার করবে, আর তখন তার শিকার করা মুরগি দুটো আমি ছিনিয়ে মজা করে খাবো। সে কিভাবে মুরগিগুলোকে ছিনিয়ে নিবে তার নকশা আগেই করে রেখেছিল, কিন্তু এমনটা আর হলো না, হলো অন্য কিছু। শিয়াল হাঁটতে হাঁটতে এসে চলে গেল, সে মুরগি দুটোকে দেখলো না। এই দেখে শিয়াল লাল শিয়ালের কাছে গেল আর বলল, আরে বড় ভাই, আমি তো শুনেছি তুমি খুব বেশি চালাক, আর আমি শুনেছি তুমি যদি কোনো শিকার দেখো তাহলে তুমি তাকে না ধরে ছাড়ো না, কিন্তু তুমি এটা কি করছো? আমি কি করেছি? হ্যাঁ, আরে তুমি খুব তো নাদুস নুদুস শিকার ছেড়ে দিয়েছো। একটু পিছনে তাকিয়ে দেখো, ওই দেখো বড় গাছের তলে বড় বড় মোটা মোটা 2টো মুরগি। লাল শিয়াল ঘুরে দেখলো, আরে মুরগি, তাজা তাজা মোটা মোটা নাদুস নুদুস আমি নিশ্চয়ই খেতাম, কিন্তু ডাক্তার আমাকে বারণ করেছে, মুরগির মাংস খেলে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। আমি বলি কি, তুমি এগুলোকে একাই ধরে খাও ভাই। শিয়াল যখন দেখলো তার সমস্ত প্ল্যান মাঠে মারা যাচ্ছে, তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। সকাল থেকে এমনিতে আমার মেজাজটা খারাপ, মনে হচ্ছে এই বেটা লাল শিয়ালকেই খেয়ে নেই। এই বেটা শিয়াল তো আমার কোনো কথাই শুনছে না। তখন অলস শিয়াল চালাক হওয়ার নাটক করলো, আর সে পুনরায় ভাবলো লাল শিয়ালকে সে তার কিভাবে জালে ফাঁসাবে। আরে লাল শিয়ালের তো অনেকদিন বাঁচার ইচ্ছা, তাই এটাই এই বেটাকে ফাঁসাতে কাজে দেবে। দাঁড়াও ভাই দাঁড়াও, আমি কালই এটা জানতে পেরেছি। এক বিশাল হাতি বলা বলি করছিল যে এমন মোটা তাজা মুরগির মাংস ভুনা করে খাবে, আর তার রক্ত পান করবে, সে অমর হয়ে যাবে, কখনোই মরবে না। আর অলস শিয়ালের এই কথা লাল শিয়াল বিশ্বাস করলো, আর সে দৌড়ে গিয়ে মুরগি দুটোর কাছাকাছি এক ঝোপে গিয়ে লুকালো, আর সে নিরিখ করে মুরগি দুটোর উপরে তাক করে বসলো। মুরগি যে খাবার খাওয়ার জন্য আনমনা হবে, ঠিক তখন সে মুরগি দুটোকে শিকার করবে। অলস শিয়াল খুব খুশি হলো। যতক্ষণে এই বেটা শিয়াল শিকার করবে ততক্ষণে আমি গিয়ে কবুতরের সাথে কথাবার্তা বলে আসি। সে কবুতর যে গাছে বসে আছে সেখানে গেল আর বলল,
কিরে মফিজ, অনেকক্ষণ তো বসে আমার চালাকি দেখছো তাই না? তুমি এটা ভেবেছিলে যে আমি আজ ক্ষুধার জ্বালায় মারা যাব আর তুমি আমার উপর হাসাহাসি করবে, কিন্তু সেটা কিছুতেই হবে না। দেখো, আমার শিকার ধরা কোনো প্রয়োজনই নেই, আর আমি কিভাবে এই চালাক শিয়ালকেও বোকা বানালাম। আর যদি সে মুরগি শিকারও করে, সে তো একা দুটো মুরগিকে মাংস খেতে পারবে না, একটা মুরগি তো আমারই হবে। বললাম না আমি চালাক। অলস শিয়াল কবুতরের সাথে যখন এসব কথা বলছিল তখন লাল শিয়াল তার সব কথা শুনে ফেলেছিল। সে এত তাড়াতাড়ি শিকার করতে পারত যে সময়ের আগেই সে শিকার ধরে ফেলেছিল। অলস শিয়াল যখন পিছনে তাকালো তখন সে লাল শিয়ালকে দেখলো, আর লাল শিয়াল মুরগি দুটোকে নিয়ে দৌড় লাগালো। লাল শিয়াল আগে আর অলস শিয়াল পিছনে। আরে কোথায় যাচ্ছ আমার বন্ধু, আমার ভাই? তুমি সারা জীবন বাঁচতে চাও তাই না? তাহলে অন্তত পক্ষে আমাকে একটা মুরগি তো দিয়ে দাও। শিয়ালের কথা শুনে লাল শিয়াল দাঁড়ালো। ধোঁকাবাজ কোথাকার, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। প্রথমত, তুমি যে অমরত্ব লাভের গল্প শুনিয়েছিলে তা সম্পূর্ণ মিথ্যা। আর দ্বিতীয়ত, যদি এমনটা হতো তাহলে এই মুরগি আমি তোমাকে কখনোই দিতাম না। আমি কখনোই চাইতাম না যে তুমিও আমার সাথে অমরত্ব লাভ করো আর সারা জীবন এমন করে ধোঁকা দিয়ে বেড়াও। আমি এই মুরগির মাংস খাবো না, অন্য কাউকে দিয়ে দিব, কিন্তু তোমাকে কখনোই দিব না, বদমাইশ ধোঁকাবাজ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কানপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রমেশ নামে এক লোক। রমেশ তার স্ত্রীকে নিয়ে থাকতো। রমেশের কিছু কৃষি জমিও ছিল, আর তার জমির পাশেই দুটো কলা গাছ ছিল, আর কলা গাছে দুটো বড় কলার ছড়িও ছিল, একটা পাকা ছড়ি আর একটা কাঁচা ছড়ি। একদিন পাকা কলা ছড়ি বলে ওঠে, ইস, আজ যে আমার কত খুশি লাগছে। আজ আমার গায়ের রংটা একেবারে হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে আমার শরীর থেকে যেন সোনা ঝরে পড়ছে। সবাই আমাকে অনেক ভালো বলবে। আমার এই রংটা যে সবার অনেক পছন্দের। পাকা কলা এসব কথা কাঁচা কলাকে শুনিয়ে শুনিয়ে বলছিল। পাকা কলার এসব কথা শুনে কাঁচা কলা বলে, পাকা কলা বন্ধু, তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না। পাকা কলা, আমি জানি তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে এসব বলছো, তাই না? কিন্তু তোমার কথায় আমি কোনো রাগ করব না। আরে, আমি তো কি রাগাবার জন্য এসব বলছি নাকি? আমি তো আমার সোনার রঙের কলার কথা বলছি। আমি হলাম সব থেকে সুন্দর কলা। আমার মতো সুন্দর এখানে আর কেউই নেই। এই পথ দিয়ে কেউ গেলে আমার এই মুখ দেখে অনেক প্রশংসা করবে, আর তোর দিকে তো কেউই তাকাবেই না। তোর যা কালো কাঁচা চেহারা, আমার তো তোকে দেখতেই ইচ্ছে করে না। শোনো পাকা কলা বন্ধু, তুমি একদম এভাবে আমার সাথে কথা বলবে না। তুমিও তো আমার মতো একদিন কাঁচা ছিলে, তাই না? আজ না হয় তুমি আগে পেকে গেছো, কাল তো আমিও পাকবো। তাই বলছি, নিজেকে এত সুন্দর ভেবো না, বুঝলে? আরে, আমি বুঝেছি। আমাকে দেখে তোর অনেক হিংসে হচ্ছে, তাই না? আর হবেই না বা কেন? তুই তো আর আমার মতো সুন্দর নস। এভাবে পাকা কলা সব সময় কাঁচা কলাকে অনেক অপমান করত। এভাবে দুজনে দিন কাটতো। একদিন রমেশের স্ত্রী তাদের জমিতে যায়। আরে, আমার একটা কলার ছড়ি তো পাইকা গেছে। একে তো বাজারে বিক্রি কইরা দিতেই হইব। না থাক, আরো ভালো কইরা পাকুক। ভালো কইরা পাকলে আমি ওনাকে বইলা বেশি দামের ছড়িটা বাজারে বিক্রি কইরা দিতে বলবো। আর কাল থেকে আমার আরো ভালো কইরা এই কলা গাছকে যত্ন করতে হইব। বেশি বেশি করে জল ঢালতে হইব। আর এই কাঁচা কলা তো পাকেই না। যাই, এই ডালগুলো কাইটা দিয়ে আসি। এরপর রমেশের স্ত্রী কাঁচা কলার ডালগুলো কেটে দেয়। আর তারপর থেকে প্রতিদিন রমেশের স্ত্রী
পাকা কলার গাছে বেশি বেশি করে জল দিত। রমেশও পাকা কলার গাছে বেশি যত্ন নিত আর কাঁচা কলার গাছে কম জল দিত। এসব দেখে পাকা কলা কাঁচা কলাকে বলে, হ্যাঁ রে কাঁচা, দেখলি মালিক আমাকে কত যত্ন করে, আমার গোড়ায় কত জল দেয়, আর তোকে তো মালিক দেখতেই পায় না। উনি তো তোর উপর রাগ করে দিল তো তোর ডালগুলো কেটে। ছি 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 ছি, তোকে যে কি বাজে দেখতে লাগছে। শোনো পাকা বন্ধু, তুমি আমার সাথে এমন করছো কেন? আমরা তো একই জায়গায় বড় হয়েছি, তুমি যেখানে থাকো আমিও তো সেখানেই থাকি, তাই না? একদিন দেখবে তোমার এই অহংকার মাটিতে ঝরে পড়ে যাবে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন একটা ছোট্ট পাখি অনেক ক্লান্ত হয়ে পাকা কলার উপরে বসে বিশ্রাম নেওয়ার জন্য। পাকা কলা অনেক রেগে যায়। এই পাখি, এই তুই আমার এখানে বসেছিস কেন রে? যা বলছি এখান থেকে, তুই জানিস না আমি হলাম রূপের রানী? তোর এমন নোংরা শরীর নিয়ে আমার এখানে বসেছিস কেন রে? যা যা, দূর হ বলছি, উঠে যা বলছি, এখান থেকে তাড়াতাড়ি উঠে যা। একই, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি একটু বিশ্রাম নিতে এখানে বসেছি, আর তুমি তোমার রূপ নিয়ে এত অহংকার করছো কেন? তোমার এই রূপের গৌরব আর তো কয়েকদিন মাত্র, তারপর তো তুমি মানুষের পেটেই চলে যাবে। পাখির এসব কথা শুনে কাঁচা কলার অনেক মায়া হয়। ছোট্ট পাখি, তুমি আমার এখানে আসো, আমি তোমাকে কিছুই বলবো না। তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার এখানে বসে বিশ্রাম নিতে পারো। আর পাখি, তুমি পাকা কলার সাথে একদমই কথা বলো না, ও অনেক অহংকারী হয়ে গেছে এখন। ও তো সব সময় ওর এই পাকা রূপ নিয়ে আমাকে অনেক কথা শোনায়। ও তো বুঝতেই চায় না যে ওই রূপ আর বেশি দিন থাকবেই না। কাঁচা কলা, তুমি অনেক ভালো গো, তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, তবে এবার যাই গো। এই বলে পাখি চলে যায়। এরপর একদিন কাঁচা কলা আর পাকা কলা রাতে ঘুমিয়েছিল। তখন দুটো পেঁচা এসে পাকা কলাগুলোকে সব অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলে। সকাল হতেই পাকা কলা জেগে যায়। এ কি, এ আমার কি হয়েছে? কে আমাকে এমন অর্ধেক করে খেয়েছে? এ আমার কি হলো? আমার এত সুন্দর চেহারা কোথায় গেল? আমি জানি এই শয়তান পেঁচাগুলো আমার এমন অবস্থা করেছে। দেখেছো পাকা বন্ধু, তোমার রূপের অহংকার কিভাবে শেষ হয়ে গেল? এদিকে রমেশ কলার ছড়ি কাটতে এসে দেখে সব কলা অর্ধেক করে পেঁচা খেয়ে ফেলেছে। কি, আমি ভাবলাম আজ কলাগুলা বাজারে বেচটা দিমু, আর এখন দেখছি সব কলা নষ্ট হইয়া গেছে। একে আর রাইখা কি করুম আমি? এরপর রমেশ সেই পাকা কলার গাছ একেবারে কেটে ফেলে, আর এভাবেই অহংকারী কলা গাছে পতন ঘটলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।